একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এটা আমাকে ভীষণভাবে আগ্রহ দেবে আগামী আবারও গল্পটা বলতে। দয়া করে কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে শুরু করি 4র্থ পর্ব। শুধু তোমাকে চাই। সোহেল ও আয়ুষ ফ্লাইট থেকে নেমে বেরিয়ে চেকিং শেষ করে এক্সিট গেটের সামনে এসে উপস্থিত হলো। সোহেল আমাকে দাঁড় করিয়ে টয়লেট গেল। এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখ পড়ল একদিকে। স্থির চোখে তাকিয়ে রইলাম। মুখে নিজে থেকেই এক আশ্চর্য হাসি বেরিয়ে আসলো। তাকিয়েই রইলাম। জানিস তর্ক, মেয়েটা এত সুন্দর। মনে মনে বলছি, হে ভগবান, প্লিজ মেয়েটাকে একটিবার আমার কাছে এনে দাও। থাইল্যান্ডের বিখ্যাত ভোগটা তোমাকেই দেব। বাকি রইল ইমপ্রেস করা, সেটা আমি ম্যানেজ করে নেব। ভাবতে ভাবতে মেয়েটি পুরো আমার সামনে এসে উপস্থিত। মেয়েটি বলল, এক্সকিউজ মি মিস্টার। আয়ুষ ঘুরে তাকিয়ে বলল, আয়ুষ রায়চৌধুরী আমার নাম। মেয়েটি বলল, ওকে, আই সি। বাই মিস্টেক মাই লাগেজ ইজ এক্সচেঞ্জড উইথ ইয়োর ওয়ান্স। মেয়েটি লাগেজ নাম্বার কার্ড বের করে দেখালো আমাকে। আমি বললাম, সরি বাট দিস ইজ নট মাইন। হু হ্যাজ এক্সচেঞ্জ ইট, হি উইল অনলি কাম আউট ফ্রম, ইশারায় টয়লেট দেখালাম, অ্যান্ড গিভ ইউর লাগেজ ব্যাক টু ইউ, প্লিজ ওয়েট ফর সাম হুইল। মেয়েটি মাথাটা আলতো করে নাড়িয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে সোহেল আসলো। আমি বলে উঠলাম, সোহেল আসা মাত্রই তোর লাগেজটা ওনার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে, আর আমার মনটাও। নামটাও জেনে নিস ভাই। সোহেল বলল, লাগেজটার নেম প্লেটটা দেখে, ও ওকে ওকে, সরি, ইটস মাই মিস্টেক। তখন পরিস্থিতিটাই এমন ছিল যে আমি ভুলবশত লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে বলে লাগেজটা ফিরিয়ে দিল মেয়েটিকে, এবং মেয়েটি বদলে বলল, থ্যাংক ইউ। ঘুরে চলে যাচ্ছে দেখে আমি লাফাঝাপি করতে করতে সোহেলকে চেপে ধরলাম। বললাম, কিরে, নামটা জানলি না? সোহেল বলে উঠল, ওফ, ওর নাম জাসমিন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তুই কি করে জানলি? সোহেল বলল, ব্যাগের নেম প্লেট দেখে। ব্রো, আই এম ভেরি ইন্টেলিজেন্ট অফকোর্স। আমি বললাম, এক্সকিউজ মি জাসমিন, ইউ আর রিমেইনিং উইথ মাই ওয়ান থিং। জাসমিন ঘুরে তাকালো, একটু অবাক চোখে ঘুরে তাকালো আমার দিকে। হোয়াট অ্যান্ড হাউ ডিড ইউ নো মাই নেম? আমি বললাম, উড ইউ লাইক টু রিটার্ন, অর ইফ ইউ ওয়ান্ট আই ক্যান এক্সচেঞ্জ ইট উইথ ইউ। জাসমিন বলল, বাট হোয়াট? আমি বললাম, মাই হার্ট। জাসমিন, হোয়াট ননসেন্স। আয়ুষ বলল, বাই সিইং ইউ আই হ্যাভ লস্ট মাই সেন্স। শাট আপ। জাসমিন বলে চলে গেল। আমি আর সোহেল পিছু নিলাম জাসমিনের। জাসমিন কোনো দিকে না তাকিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা এয়ার হোস্টেস বাসে উঠে গেল। আরও অনেক মেয়েরা সব উঠল। বাসটা রানিং হলো। ততক্ষণে আমরা দুজনেই পড়িমড়ি করে অফিস থেকে পাঠানো গাড়িটা খুঁজে উঠেই বাসটাকে ফলো করলাম। বাসটার পাশাপাশি আসতেই কার হেডটা ওপেন করে জাসমিনকে থার্ড উইন্ডোটার পাশে দেখতে পেয়ে হাত নাড়িয়ে ইশারা করতে থাকলাম। আশেপাশের বান্ধবীরা দেখে সবাই এক্সাইটেড হয়ে বোঝার চেষ্টা করলো কাকে ইশারা করছি। বুঝতে পেরেই জাসমিনকে বলল। জাসমিন আমাকে দেখে একটু অবাক হয়ে পরক্ষণে ইশারায়, আর ইউ ম্যাড? আমি বললাম, ইয়েস, আই লাভ ইউ। বাসের প্রত্যেকটি মেয়ে জাস্ট জাসমিনের ওপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু বাসের ভেতরে সবাই কি করছে বা বলছে কিছুই বুঝলাম না। জাসমিন জাস্ট মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, চোখের সেই চাহনিটাও বুঝলাম না। তবে আর যাই হোক, সেটা রাগ বা বিরক্তি নয়, কারণ সে মুচকি হাসছিল, আর আমি শুধুই তাকিয়ে রইলাম ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে। মনে মনে ভাবছিলাম, শুধু তোমাকে চাই, তোমাকে ছাড়া আর কিছুই না চাই। যতদিন বাঁচব শুধু তোমাকেই চাই। দু চোখ চাই শুধু তোমাকেই দেখতে। চোখের কি দোষ বলো, মন তো ভোলে না আর অন্য কোনো কিছুতেই। মন চায় তোমার পাশে চলতে সারাদিন, শুধু তোমাতে পাগল হতে। তোমাকে চাই,
শুধু তোমাকেই চাই। পথে দেখা তোমার সাথে হয়ে গেল ভুল, ভয় ছিল যাতে, প্রেমের নামেতেই ভয় ছিল মনের, মনের অবস্থাতে ভয় পেয়েছি কত, তবু হয়ে গেল ভুল ভালোবাসা তোমাকে দেখতেই। শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। ভাবছিলাম কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কিছু মুহূর্ত আগেই তো দেখা হয়েছিল ওর সাথে, তবু আমি যেন পাগলের মতো করছিলাম। আমি নাচে ওর পিছু পিছু ঘুরে বেড়াচ্ছি। কি এমন পরিণতি হবে আমি জানি না, কিন্তু আমার মন চাইছে ওকে। প্রথম ভালোবাসা বোধহয় এরকমই হয়, প্রথম দেখাতেই শুধু চোখে চোখ মেলে, ব্যাস। আমি জানি না ওই চোখ দুটোতে কি আছে, কিন্তু আমাকে ভীষণভাবে আকর্ষণ করছিল। জানিস তর্ক, আমি কিছুতেই নিজেকে আটকাতে পারছিলাম না। কি করব, দিশেহারা হয়ে যাচ্ছিলাম। সবাই অন্য কিছু বোঝাচ্ছিল, সোহেলও বোঝাচ্ছিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে চাইছিলাম না। আমার যেন কেন মনে হচ্ছিল ও আমার সারা জীবনের সঙ্গী, আর আমি ওর সাথে সারা জীবন কাটাতে চাই। তাতে যদি আমাকে সারা জীবন পাগল হয়েও থাকতে হয় ওর জন্য, আমি থাকতে রাজি। দিশেহারা লাগছিল সব কিছু, তবুও বলছিলাম ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সাডেনলি খেয়াল করলাম আমার থেকে ওর দূরত্বটা বেড়ে যাচ্ছে। খেয়াল হতেই দেখি আমাদের রাস্তাটা আলাদা হয়ে গেল। সোহেলের দিকে তাকালাম, কিন্তু কিছুই বলতে ইচ্ছে হলো না। উদাস দৃষ্টিতে বসে রইলাম। গাড়িটা এসে দাঁড়ালো একটা বাংলোতে। ভালোই ব্যবস্থা করেছে আমার জন্য, দেখে বেশ ভালো লাগলো। বাড়িটিতে একটি টেরেস গার্ডেনও আছে এবং ব্যালকনিও আছে। বেশ ভালো লাগছে দেখে, একদম ঝা চকচকে, সব আমার। সাথে একটি আমাদের থেকে কিছু বড় বয়সী একজনের কাজ করার জন্যও রাখা আছে। সে বাড়ির কেয়ারটেকার খুব সম্ভব, কিন্তু প্রায় সমবয়সী হওয়ায় বেশ ভালোই লাগছিল। ছেলেটি হিন্দিভাষী, কিছুটা হিন্দি বোঝে, কারণ মেবি পাঞ্জাবি। ওর নাম মঞ্জিত। মঞ্জিত বলল, मेरा नाम मंजित है, पंजाब से हूँ सर जी। बाबा पंजाब से है, माँ यही से है। हमको थाई भाषा के सिवाय सिर्फ हिंदी आता है और बंगाली समझते हैं थोड़ा थोड़ा जी, और कुछ नहीं, खास नहीं। थोड़ा सा हिंदी में बात करेंगे तो अच्छा होगा मेरे लिए। আমি বললাম, ओह तब तो तुमसे थाई सीख लेंगे। अच्छा हुआ कोई तो देसी मिला, अपना भारतीय। সোহেল বলল, আরে না রে, ও নামেই দেশি, দেশে যায়নি কোনো দিন। আমি বললাম, क्यों फादर लेके नहीं गए? मंजीत बोलो, ना जी, पापा हमारे साथ नहीं रहते, वे माँ को छोड़ दिया, बट माँ उनसे बहुत प्यार करती है, इसलिए हमको उनकी भाषा सिखाया, उनके बारे में अच्छी अच्छी बातें बोले। अगर हम कुछ खराब बोलते हैं तो वो गुस्सा होती है। আমি বললাম, बहुत कमीना आदमी है रे तेरा बाप, ऐसे क्या कैसे छोड़ दिया? সোহেল বলল, তোকে তো বলেছিলাম এয়ারপোর্টে এখানে এমনই হয়। মঞ্জিত বলল, छोड़िए वो सब बात, क्या खाएंगे अभी और दोपहर में? সোহেল বলল, আমি ডাল ভাত খাবো আর আলু সিদ্ধ, ব্যাস। দুপুরের মেনুতে পালং পনির, মুসুর ডাল, ঝুরি ঝুরি করা আলু ভাজা, ব্যাস আমার তো হয়ে যাবে। আমি বললাম, আমারও হয়ে যাবে, একই জিনিস, ওই যথেষ্ট। বাড়িটা খুব সুন্দর, এদিক এদিক ঘুরে দেখলাম। পরের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে অফিসে। সোহেল আমাকে নিয়ে ঢুকলো বসের রুমে। সোহেল বলল, মে আই কাম ইন স্যার, হিয়ার ইজ মিস্টার আয়ুষ। বস, ওহ মিস্টার আয়ুষ, কাম ইন কাম ইন, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আই থিঙ্ক ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাট ইউর ওয়ে। আমি বললাম, if anyone have assistants like Sohel, no one will have any problem at the way. বস বলল, ওকে ওকে,
Saturday night we organized a party on Pattaya beach and I want to you both attend the party. It's urgent. আমি বললাম ওকে স্যার, I will. বস বলল সোহেল can guide you for everything. Take him and meet two other staffs. আমি বলতেই যাচ্ছিলাম, হঠাৎই বস থামিয়ে দিয়ে বললেন, ওহ মিস্টার আয়ুষ came tonight my house for dinner. Sohel, you also invited. My son and daughter fans of your art, mostly my son Adrino. আমি বললাম of course we will. Can we go? বস বললেন yes you may. বসের রুম থেকে বেরিয়েই সোহেল বলল, ওহ গড প্লিজ আমি যাব না, তুই যা। আমি একটু অবাক হয়েই তাকিয়ে রইলাম, ভাবলাম কি বলছে, বস নিমন্ত্রণ জানাচ্ছে আর ও পা দিয়ে ঠেলছে, তুই কিন্তু ঠিক করছিস না। বস বলছে বাড়িতে খেতে আরও তুই হেও করছিস। সোহেল বলল আচ্ছা যাও না, খাবারগুলোর আগে তাকিয়েও যদি হজম করতে পারো তারপর বলো। এত বাজে খাওয়া 3 দিন এরপর আর না খেয়ে থাকতে হবে। ফ্রগ মশালা, ব্যাংটা থালার ওপর জাস্ট বসে তাকিয়ে থাকবে, কখন তোর পেটে ঢুকবে আর ডাকবে ঘ্যাঙ্গু গ্যাং ঘ্যাঙ্গু গ্যাং, বুঝবি তখন। শুনে একটু ঘাবড়ে গেলাম, বাট যেতে তো হবেই। রাতে গেলাম বসের বাড়ি। ছেলে মেয়ে স্ত্রী সবাই একটু অন্যরকম, খুব একটা বেশি অহংকারী নয়, সিম্পল বিহেভিয়ার। খাওয়াতে যে ভয়টা দেখিয়েছিল সেরকম কিছুই ছিল না। অবশ্য ম্যাডাম নিজেই বললেন ইন্টারনেটে ইন্ডিয়ান রেসিপি দেখে সহজ পদ্ধতির কিছু বানিয়েছেন। চিকেন কারি, ডাল মাখানি আর থাইল্যান্ডে বেবিকর্ন দিয়ে একটা খাবার ওরা বানিয়ে থাকে, সেটাও খারাপ ছিল না। তন্দুরি রুটি আর ভেজ রাইসও ছিল, সবগুলি মোটামুটি ভালোই খেলাম। রান্নার প্রশংসা করে বেশ পটিয়েও ফেলেছি মিসেস বসকে। তবে ছেলেটা ভীষণ ফাস্ট আর মেয়েটা তো তেমনই গায়ে পড়া। যাই হোক, রাতে বাড়ি এসেই শুয়ে পড়লাম দুজনেই। পরের দিন সকাল সকাল প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম পাটায়ার উদ্দেশ্যে। 10 AM পৌঁছে গেলাম। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শহরে ঘুরতে। সি বিচ থেকে একটু দূরে সমুদ্রের ওপর বড় বড় লঞ্চে করে প্যারাসুট রাইড করলাম, তারপরে আন্ডার ওয়াটার লাইট দেখলাম। এরপরে ফিরে আসলাম শহরে। এসেই গেলাম একটা শপিং মলে। তখন প্রায় 4 PM। সোহেল আর আমি ঘুরতে ঘুরতে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। দোকানটাতে অসাধারণ গৃহসজ্জার মেটেরিয়াল সব। হঠাৎই চোখ পড়ল দোকানের এক পাশে সাজানো সব ক্যান্ডেল স্ট্যান্ড, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড আইটেম। কিন্তু আমার চোখ ছিল যে মেয়েটি ওইগুলো ঘাটাঘাটি করছিল তার ওপরে, চেনা মনে হচ্ছিল, তাই এগিয়ে গেলাম। আর যেতেই দেখি জেসমিন। ডাকতেই যাব, পিছন থেকে একটা ছেলে ধাক্কা দিয়ে এগিয়ে গেল আর জেসমিনকে যাওয়ার জন্য ডাকলো। কিন্তু ও কিছু জিনিস কিনতে বলছিল ছেলেটাকে, বাট সে হেসে উড়িয়ে দিল ফালতু জিনিস বলে। মনটা খারাপ হতেই একজন বয়স্ক লোক এসে ওর হাতের ক্যান্ডেলটা ওকে নিতে বলল আর ওনার সাথেই জেসমিনকেও নিয়ে গেল। কাউন্টারে গিয়েও ছেলেটা গন্ডগোল করলো, ওর পছন্দের জিনিসগুলো বাতিল করে অন্য এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল নিল। কাউন্টার খালি হতেই আমি কাউন্টারে গিয়ে ফেলে রাখা ম্যাটেরিয়ালগুলো কিনে নিলাম। তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখি নেই ওরা। এদিকে ওদিকে খুঁজতে খুঁজতেই পাশের বুক স্টলের বাইরে ছেলেটা ফোনে বিজি দেখতে পেলাম। আমি পাশ কাটিয়ে ভেতরে গেলাম, এদিক ওদিক খুঁজছিলাম। এক জায়গায় গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো, আর পিছনে ফিরতেই দেখি একটা বুক সেলফের পাশে দাঁড়িয়ে বই ঘাটছে। দুজনের মাঝে জাস্ট একটা শৌখিনভাবে সাজানো সেলফ, কিছু শোপিস আর ফ্লাওয়ার ভাস। আমি একটু মনে মনে হাসলাম আর তারপরেই ভাসটাতে নাড়া দিলাম জাসমিনের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কাজ মতোই হলো। জাসমিন অন্যমনস্ক হয়ে তাকিয়েই আবার তাকালো, কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপরে এদিক ওদিক তাকিয়ে নিচু আওয়াজে বলল, ফলোইং মি? আমি বললাম, নো ম্যাডাম, ইউ ইন ফ্রন্ট অফ মি। জেসমিন বলল, ইউ আর রিয়েলি ইরিটেটিং, বলে চলে গেল। আমিও পিছনে পিছনে বেরিয়ে আসলাম। হঠাৎই সোহেল আমাকে টেনে বলল, কি হলোটা কি? কোথায় উধাও হয়ে যাচ্ছিস? আরে এইগুলো কি কিনলি? চাদর, পর্দা, শোপিস, আরে ক্যান্ডেল, ওয়াল হ্যাঙ্গিং লাইট, এইসব দিয়ে কি হবে? আমি বললাম, উফ, হবে, কাজ হবে, চল পার্টি অ্যাটেন্ড করতে হবে, তাড়াতাড়ি চল, এত দেরি করিয়ে দিলি বলবো। সোহেল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সন্ধে হলো, সবাই সি বিচ পার্টিতে পৌঁছলাম। বস
সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। বিশেষ অ্যানাউন্সমেন্ট করে বস সুজুকি ইয়াং বিশিষ্ট ব্যক্তিদের সাথে স্পেশালি মিট করালেন। এদের মধ্যে একজন মিস্টার অরবিন্দ সরকার, ডিভিশনাল ম্যানেজার অব দি এয়ারথাই। অরবিন্দ ফার্স্ট ক্লাস, ফার্স্ট 98% মার্কস, ইটস বেস্ট অল টাইম অফ ইয়োর কোম্পানি মিস্টার সুজুকি। মিস্টার সুজুকি বললেন, আই হোপ বেস্ট ফ্রম হিম। ওয়েল ইউ বোথ টক, আই জাস্ট কাম। অরবিন্দ বললেন, তো ইয়াং ম্যান, কেমন মনে হচ্ছে এই দেশটা? আমি বললাম, ভালো, কিন্তু আমাদের মতো নয়। যেমন এই মাটির গন্ধ, বাতাসের স্পর্শ, একটা ভালো লাগা, নদীর জলের মিষ্টতা, মায়ের হাতের রান্না আর পরিবার ও বন্ধুদের অভাব। মিস্টার অরবিন্দ বললেন, আচ্ছা, আস্তে আস্তে সব ভুলে যাবে। এখানকার আবহাওয়ায় সবই ভুলে যাবে। এত সহজ স্যার, দেশের গন্ধ আর মায়ের আদর ভোলা। যদি অতি সহজ হয় তবে আপনি তো 25 বছর এখানে আছেন, বাংলা পরিষ্কার বলতে ভুলেননি যে? মিস্টার অরবিন্দ বললেন, একটু ইমপ্রেস হয়ে তাকিয়ে, এটা তো ভাবিনি। আসলে এই পরিবেশে থাকতে থাকতে কেমন এলোমেলো হয়ে গেছি, নিজেকে নিয়ে ভেবে দেখিনি। বলতে বলতেই পিছন থেকে জেসমিন এসে পাশে দাঁড়ালো। মুখে একটা আশ্চর্য হাসি আর চোখ কেমন একটা ইমপ্রেশন দিল। আমি তাকিয়ে রইলাম। মিস্টার অরবিন্দ বললেন, হে মাই অ্যাঞ্জেল, মিট হিম, হি ইজ আয়ুষ রয় চৌধুরী, নিউ আর্কিটেক্ট অফ এয়ারথাই, অ্যান্ড হি ইজ পেইন্টার অলসো। কথাটা শেষ হতে না হতেই জেসমিন বলল, আই নিউ হিম, ফার্স্ট মিট ইন ফ্লাইট। আমি একটু ঘাবড়ে গেলাম। সবটা না বলে দেয় তাহলে আমার চাকরির ফালুদা হয়ে যাবে। আয়ুষ, শি ইজ মাই ডটার জেসমিন। শপিং মলের সেই ছেলেটাও এসে হঠাৎ করে বলল, কাম অন ড্যাড, সে ডটার ইন ল, শি ইজ মাই ফিয়ন্সে অ্যান্ড আই এম ড্রোন। ছেলেটা খেয়ে পুরো লোতপট হয়ে রয়েছে। কথাটা বলেই জেসমিনের হাতটা ধরে বলল, কাম অন ডার্লিং, ডান্স উইথ মি, মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর ইউ। এত খেয়েছে যে নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না, পা দুটোকেও স্থির রাখতে পারছে না। জেসমিনের গায়ে পড়ে যাচ্ছে, আর জেসমিনের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। দ্রোণ পাশে আসতেই একটা বিরক্তি, ইচ্ছে না থাকলেও সহ্য করছিল ছেলেটাকে, জাস্ট অরবিন্দের জন্য। ড্যাড প্লিজ সে সামথিং, আই উইল ফোর্স হার, শি ইজ মাই ফিয়ন্সে। অরবিন্দ বললেন, দ্রোণ, গেট আউট ফ্রম হেয়ার, শি ইজ নট ইয়োর ফিয়ন্সে নাও, হোয়েন শি ইজ দেন শি উইল। দ্রোণ তবুও সবার সামনেই জেসমিনকে টানাটানি করছিল, এক কথায় অসভ্যতা করছিল, গায়ের যেখানে সেখানে টাচ করে। জেসমিনের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে দেখে আমার প্রচণ্ড রাগ হলো দ্রোণের ওপর। হাতের মুখটা শক্ত করেছি মাত্র, মিস্টার অরবিন্দ কষিয়ে দিলেন ছেলের গালে জ্বর। তারপরে শার্টের কলারটা ধরে টানতে টানতে নিয়ে পার্টি থেকে বের করে দিলেন। গেট আউট ফ্রম হেয়ার বলেই থেমে গেলেন। প্রচণ্ড রেগে গেছিলেন। এসে সবাইকে সরি বললেন আর এনজয় করতে বললেন পার্টি। তারপরে এইদিকে ওদিকে তাকাতে তাকাতে এসে আমাকে বললেন, ডোন্ট মাইন্ড, আমার একটা রিকোয়েস্ট রাখবে? আমি বললাম, প্লিজ স্যার, অর্ডার করবেন, আমি আপনার জন্য কিছু করতে পারলে খুশি হব। অরবিন্দ বললেন, আমার মেয়েটাকে একটু খেয়াল রেখো, আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসবো। আমি মনে মনে ভাবলাম, সারা জীবনের দায়িত্ব নিলাম। মুখে বললাম, নিশ্চয়ই স্যার, আপনি নিশ্চিন্ত হয়ে যান, আমি আছি। অরবিন্দ জেসমিনকে বললেন, ওয়েট হেয়ার, I will come. Ayush will be with you. Don't worry, he is a gentleman বলেই চলে গেলেন। আসলে যতই হোক ছেলে তো, বাবার মন তো কাঁদবেই। এমন কঠোর হতে জেসমিন বসেছিল একটা চেয়ারে, ড্রিঙ্ক টেবিলের সামনে। আমি এক পা দুপা করে এগিয়ে গেলাম। দাঁড়িয়ে সোহেলকে ইশারায় বললাম, আমি এখানেই আছি। সোহেল থামস আপ করে বেস্ট অফ লাক দেখালো। আমি মুচকি হেসে জেসমিনের দিকে তাকালাম। ও ড্রিঙ্ক সেলগুলোর দিকে ঘুরে বসেছিল। আমি আস্তে করে পাশে গিয়ে বসলাম। ডোন্ট ওয়ারি, দিস ইজ ফ্রেশ হ্যাঙ্কি, ইউ ক্যান ইউজ। ও আস্তে হাত বাড়িয়ে রুমালটা নিয়ে চোখ মুছল। জেসমিন বলল, থ্যাঙ্কস। আমি বললাম, মোস্ট ওয়েলকাম। ইফ এনি ড্রপস অফ টিয়ার ইজ ইন ইয়োর বিউটিফুল আইজ, দেন ইট ডাজ নট লুকস গুড। জেসমিন বলল, লার্টিং মি? আমি বললাম, আই ওয়ান্ট টু কাম ক্লোজ টু ইউ। জেসমিন বলল, ইউ অলওয়েজ টক ননসেন্স। আমি বললাম, নো, লুকিং ইনটু ইউর আইজ অ্যান্ড লস মাই সেন্স। জেসমিন বলে উঠল, হোয়াট ইউ নো অ্যাবাউট মি? হাউ কুড ইউ সে অল অফ দিস? শাট আপ, আদারওয়াইজ আই উইল রুডলি বিহেভ উইথ ইউ। আমি বললাম, বাট আই নেভার মাইন্ড, অলওয়েজ প্লিজ টু সি ইউ। জেসমিন বলল, আই হেট ইউ।
আমি বললাম, স্টিল আই লাভ ইউ। বলেই মুচকি হাসলাম, আর জেসমিনের ক্রমে প্রশমিত বিরক্তি ক্লান্তিতে পরিণত হলো। জেসমিন বলল, আই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ড্রিমস, দে আর নট ট্রু। আমি বললাম, হোয়াট ডাজ ইট কেয়ার? ইফ উই ওয়ান্ট টু ক্লাইম্ব আপ দ্য ট্রিজ অ্যান্ড উই কান্ট ক্লাইম্ব ইট, বাট if in dream we can do the same thing, then without dream there is no love, and without love there is no goal. So keep dreaming, it's good for health. কথায় কথায় দুজনেই মিশে গেলাম, কখন বুঝতেই পারিনি। জেসমিন খুব সুন্দর বাংলা বলে, মানে ভাঙাচুরা, কিন্তু আমার পছন্দ। মা বাবা উভয়ই মারা গেছেন, অরবিন্দের কাছেই মানুষ। জেসমিনের মা আর অরবিন্দ বেস্ট ফ্রেন্ড ছিলেন। মা এবং বাবা দুজনেই সঙ্গীতের প্রফেসর ছিলেন এবং তারা এখানেই থাকতেন, থাইল্যান্ডেরই মানুষ, কিন্তু তারা বিশেষত শাস্ত্রীয় সঙ্গীতের জন্য ভারতে বহু বছর ছিলেন। তাই তাদের ভারতীয় ভাষা সম্বন্ধে বেশ জ্ঞান ছিল এবং ভারতীয় লোকাচারও জানতেন, যেটা তারা তার মেয়ের মধ্যেও দিয়ে গিয়েছিলেন। এবং অরবিন্দের কাছে থাকায় সে কিছু কিছু বাংলাও জানতো। থাইল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে খুব সম্ভব জেসমিনের বাবা মা ছিলেন। বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই অরবিন্দের কাছে মানুষ জেসমিন। দ্রোণ একরকম জোর করেই বিয়ে করতে চায়। জেসমিন খুব ভয় পায় ওকে, খুব টর্চার করে। দ্রোণ এক প্রকারের সাইকোপ্যাথ টাইপের, ফিজিক্যালি ফোর্স করেছে কয়েকবার, বাট অরবিন্দের জন্য মেয়েটা প্রাণে বেঁচে আছে। উনি সবসময় জেসমিনকে আগলে রাখেন ছেলের হাত থেকে। ছেলেটি প্রচণ্ড হিংস্র, জেদি, পাগল টাইপের। এরপর থেকে প্রায়ই কথা হয় ফোনে। আমি প্রায়ই গিয়ে এয়ারপোর্টেও দাঁড়িয়ে থাকি ওর জন্য। 1.5 বছর হয়ে গেল যদিও। জেসমিন এখনও আমাকে গ্রিন সিগন্যাল দেখায়নি, কিন্তু আমি বুঝতে পারছি ও আমার প্রতি দুর্বল। ওর মধ্যে কেমন একটা প্যাশন আছে। ওর ওই আর চোখের দুষ্টু চাহনি, জানিস তো অর্ক, আমায় আরও পাগল করে দেয়। রাতের ঘুম গেছে, কাজের চাপ, তার ওপর ভালোবাসে কি বাসে না, সেই চিন্তায় দিন কাটছে। হঠাৎ একদিন অরবিন্দ অফিসে দেখা করতে আসলেন। অরবিন্দ বললেন, আর ইউ বিজি? আমি বললাম, স্যার আপনি প্লিজ আসুন। অরবিন্দ বললেন, তুমি বসো, আমি জাস্ট কিছু দরকারি কথা বলতে এসেছি। আমি বললাম, আমার প্রজেক্ট ডিজাইনটায় কিছু ভুল হচ্ছে স্যার। অরবিন্দ বললেন, না না, ওইসব কিছু না, আমি জাসমিনের ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি একটু ঘাবড়ে গেলাম, কিছু গড়বড় করবে না তো? অরবিন্দ বললেন, আসলে দ্রোণ জাসমিনকে পছন্দ করে, যদিও আমি মেয়েটাকে জোর করে আমার অবাধ্য বকাটে ছেলের সাথে বিয়ে দিয়ে আর জীবনটা নষ্ট করতে চাইছি না, কিন্তু এমন কারোর কাছে ওকে ছেড়ে দিতে পারবো না যে স্বার্থের জন্য ওকে ব্যবহার করবে, তারপরে ছেড়ে দেবে। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, তোমার প্রমোশন চাই তো তুমি আমাকে বলতে পারো, আমি তোমায় তোমার পছন্দের জায়গাতে পোস্টিংয়ের ব্যবস্থাও করে দেব, টাকার অভাব রাখবো না। আমি বললাম, স্যার আপনার আমাকে বুঝতে কোথাও ভুল হচ্ছে। অরবিন্দ বললেন, তোমার মতো ছেলেগুলোকে আমি খুব ভালোভাবে জানি। তোমরা এই দেশে মানে থাইল্যান্ডে আসোই কম খরচে সুন্দরী মেয়েদের নিয়ে ফুর্তি করতে, আর যদি টাকার গন্ধ পাও তো মেয়েদের মন নিয়ে খেলাটা তোমাদের কোটিপতি হয়ে যাওয়ার সহজ প্ল্যান, তাই না? আমি বললাম, আপনি কত টাকা দিতে পারবেন স্যার? হাইয়েস্ট অ্যামাউন্টটা বলবেন প্লিজ। অরবিন্দের ঠোঁটের কোনায় একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। এই তো বুদ্ধিমান ছেলে। 30 লাখ পাউন্ড, জাস্ট লিভ জাসমিন। আমি বললাম, বাস এইটুকুতে তো আপনি আমার নামটাও ওর মুখ থেকে সরাতে পারবেন না। অরবিন্দ বলে উঠলেন, মানে? আমি বললাম, আমি ওকে প্রথম দেখাতে ভালোবেসেছি যখন ও ফ্লাইটের আর প্যাসেঞ্জারদের চোখে একটা সামান্য এয়ার হোস্টেস বা কর্মচারী ছিল। তখন থেকে যখন আপনাকে আমি জানিও না, তাহলে ওকে কোন স্বার্থে ভালোবেসেছি বলুন তো? আর জাসমিন যা মাইনে পায় তার ডাবল আমি ওকে দেব, সব কিছু ছেড়ে আমার জীবন সঙ্গী হওয়ার জন্য। আমি যতটা ওকে ভালোবাসি ও আমাকে তার থেকে একটু কমই সই, তবুও আমাকে ভালোবাসুক। বাস আপনি আমার সিনিয়র হতে পারেন, বাট সেটা অফিসে। বাইরের কোনো নোংরা ইঙ্গিত করলে আমি সহ্য করব না, বিশেষ করে জেসমিনকে নিয়ে। সম্মান এমনি এমনি পাওয়া যায় না, অর্জন করতে হয়। আর আপনি আপনার সম্মানটা আমার কাছে নিচে নামাচ্ছেন। প্রচণ্ড রেগে গিয়েছিলাম লোকটার ওপরে, নোংরা ইঙ্গিত করছিল। বাট কি আশ্চর্য,
উনি আমার দিকে তাকিয়ে হেসে কাছে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, এটাই তো চেয়েছিলাম। বেঙ্গল টাইগাররা এমনি হয়ে থাকে, যাদের লক্ষ্যভেদ হয় না। কিছু মনে করো না। আমি দেখছিলাম তুমি কতটা অনেস্ট জেসমিনের প্রতি। নেক্সট সানডে জেসমিনের বার্থডে, অবশ্যই এসো। দ্রোণ বাড়িতে একটা পার্টি রেখেছে, সেখানে তোমার গর্জন শুনে নেব। প্রবেশের টিকিটটা আমি দিয়ে গেলাম বলে চলে গেলেন। অরবিন্দ লোকটা যেমনি টল হ্যান্ডসাম তেমনি স্মার্ট, কিন্তু সেদিন থেকে আমি ওনার ভক্ত হয়ে গেলাম। একটু স্থির হয়ে ব্যাপারটা ভেবে বেশ গদগদ হলাম। আর 7টা দিন হাতে, কি গিফট দেব ওকে, কি গিফট দেব? মেয়েরা কি টাইপের জিনিস পছন্দ করে তাই তো জানি না। সব বন্ধুদের জিজ্ঞেস করে ঠিক করলাম এক্স্যাক্ট কি ড্রেস দিলে ওকে আমি ইমপ্রেস করতে পারবো। ব্যাস আর কি, চললাম প্যাকিং করতে। আজ এইটুকুই। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেমন জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছে শুধু তোমাকে চাইয়ের সমস্ত গানগুলি, একের পর এক। আপাতত কমেন্ট করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।